গল্পের নাম ভালোবাসার প্রণয়ের দ্বার, কলমে মাইশা মেরাজ দিশা। গল্পের দ্বিতীয় পর্ব। আমি রাজি স্যার। আরাজ নিজের স্বভাবের পুনরাবৃত্তি ঘটিয়ে বাঁকা হাসল। সে জানত এইরকম কিছুই হবে। নিশ্চিত না হয়ে কোনো নিশ্চয়তা সে করে না। আরাজ সোফা থেকে উঠে দাঁড়াল, পকেটে হাত রেখে বলল, আমি জানতাম তুমি রাজি হবে। সেই জন্য নিজের প্ল্যান রেডি করে খুব তাড়াতাড়ি চলে এসেছি এইখানে। তাহলে ইলা আর আহাদিকে ফোন করে বলছি আসার জন্য। সবাই মিলে প্ল্যানটা ডিসকাস করা প্রয়োজন। মুশতারি উনাকে থামিয়ে বলল, তার আগে আমার একটা প্রশ্ন আছে। আমি জানতে চাই আমার মেজো চাচার ব্যাপারে আপনি কি করে জানলেন সব। আরাজ খুব জোরে হাসল, হুহা করে। মুশতারি ভ্রু কুঁচকে তাকিয়ে দেখছে সেই পাগলের মতন হাসি। আরাজ হাসি থামিয়ে বলল, আই লাইক ইট, দ্য রিজন হোয়াই আই লাভ মাই সেলফ। আমার প্রেডিকশনগুলো সবসময় সত্যি হয়। এই যে যেমন আমি জানতাম আজকেই আমাকে এই প্রশ্নের সম্মুখীন হতে হবে। সে যাই হোক, তোমাকে একটা কথা বলেছিলাম মনে আছে? ইউ ক্যান হাইড বাট ইউ উইল নেভার লিভ মাই সাইড। আমার সাথে কাজ যখন করো তখন তোমার ব্যাপারে সমস্ত ডিটেইলস আমার নখ দর্পণে আছে। শুধু তোমার ব্যাপারে না, ইলা আর আহাদি সবার ব্যাপারে। এমনি এমনি আমি আহাদিকে এতটা বিশ্বাস করি না বুঝলে। সেই হিসেবে আমার ইনভেস্টিগেট এর সময় তোমার মেঝো চাচার নামটা আমার নজরে পড়ে। আর তারপর যখন গতকাল তোমার মেঝো চাচার নামটা বলায় তুমি চমকে উঠলে তখন দুইয়ে দুইয়ে চার করে দিলাম। বুঝলে? মুশতারির সন্দেহ মিটল না। সে নিশ্চিত অন্য কোনোভাবে এত কিছু জেনেছে আরাজ। আর সেটা আরাজকে জিজ্ঞাসা করলে সে কিছুতেই বলবে না। অন্য কোনোভাবে জানার চেষ্টা করতে হবে। আরাজ মুশতারিকে চুপ থাকতে দেখে তার সামনে তুড়ি বাজাল। মুশতারি চমকাল। আরাজ ইশারায় কি হয়েছে জিজ্ঞাসা করল। মুশতারি মাথা নাড়াল, অর্থাৎ কিছু হয়নি, আর মুখে বলল, স্যার কবে থেকে আমরা এই মিশনে নামব? আরাজ বলল, অবশ্যই কালকে থেকে। এই জন্য তো সব প্ল্যান আজকেই তোমাদের বুঝিয়ে দিব। কিছুক্ষণের জন্য ভেবেছিলাম আহাদিকেও তোমাদের সাথে পাঠাবো, কিন্তু পরে মনে হলো সেটা ঠিক হবে না। আমার সাথেও তো কাউকে একটা থাকা লাগবে, তাই না? যাই হোক, সেই সময় ইলা আর আহাদি আসলো। ওরা এসে মুশতারির রাজি হওয়ার কথা শুনে যথেষ্ট অবাক হল। বিশেষ করে ইলা। আহাদি ওদের ভার্সিটির ফ্রেন্ড, কিন্তু ইলা আর মুশতারি তো কলেজের ফ্রেন্ড। ইলা খুব ভালো করেই জানে মুশতারি কতটা জেদি। সে কালকে বলল যে দরকারে চাকরি ছেড়ে দিবে, তবুও কারো ইমোশন নিয়ে খেলবে না। আর আজকে সেই এইভাবে রাজি হয়ে গেল। কিভাবে? তারি তুমি সত্যি রাজি? আরাজ হাসল, বলল, বলেছিলাম না আরাজ আনান নিশ্চিত না হয়ে কোনো কথা বলে না। এইবার নিশ্চয়ই বুঝেছ। ইলা বলল, জি স্যার, আপনার সিক্স সেন্স দারুণ কাজ করে। আরাজ বলল, অনেক হয়েছে। ওকে, এইবার বসা যাক মিটিংয়ে। ইলা, আহাদি, মুশতারি একসাথে বসল। আর তাদের পাশে বসল আরাজ। ল্যাপটপটা অন করল আরও একবার। অফিসের ঠিকানা আর কোথায় কি আছে সবটা বুঝিয়ে দিল। ইলার মনে একটা প্রশ্নের উদ্ভব হল। সে বলল, স্যার, কিন্তু আমাদের খামোখা কালকেই চাকরি দিতে যাবে কেন আপনার ভাই? সিট আদৌ খালি আছে কিনা কে জানে। এমনকি তারির পোস্টটা তো আরও বেশি পাওয়া টাফ। পিএ এর জব পাওয়া তো এত ইজি না। মুশতারি বলল, স্যার, কিন্তু আমি তো বেশি একটা কম্পিউটার বা ল্যাপটপ চালাতে জানি না। সেই ক্ষেত্রে কি হবে? আরাজ বলল, চিন্তা নেই, আমার ওইখানে লোক আছে। সে তোমাদের সব রকমের সাহায্য করবে।
অনেক বিশ্বস্ত, অনেকটা আহাদির মতনই। আহাদি খানিকটা গর্ব করে ভ্রু নাচিয়ে তাকালো ইলার দিকে। ইল মুখ ভেঙচি দিল। আরাজ আরও বলল, সিট খালি আছে সেটা ওই আমাকে বলেছে। আর ইন্টারভিউ ওই নেই। দানকে বলা হয়েছে তোমরা ইন্টারভিউতে পাশ করেই যাচ্ছ। এই দিক দিয়ে আমার আর দানের মিল। আমাদের দুইজনের বিশ্বস্ত লোক একজনই। তাই তোমাদের চিন্তা নেই। আর মুশতারি, এই চিপটা ধরো। কথাটা বলে একটা চিপ এগিয়ে দিল মুশতারির দিকে। মুশতারি সেটা নিয়েই আরাজ বলল, এইটা তোমার জামার সাথে সেট হয়ে থাকবে। যেন দায়ান রিলেটেড যে কোনো কথা রেকর্ড হয় আর আমি সেটা শুনতে পারি। মুশতারি মাথা নাড়াল। সে এখনো নিশ্চিত না যে এই কাজটা করা তার ঠিক হচ্ছে কিনা। কিন্তু কিছু করার নেই ওর। ওই বাড়িতে ওই পরিবেশে থাকা ওর পক্ষে বেশি দিন সম্ভব না। দম বন্ধ লাগে তার ওই বাড়িতে গেলে। বাড়িতে যাওয়ার কথা শুনলেই মনে হয় যেন ওর চারদিকে অক্সিজেনের তীব্র ঘাটতি হচ্ছে। এই মিশনটা কমপ্লিট করে যত দ্রুত সম্ভব ও ওই বাড়ি ছাড়তে চায়। আরেকটা কথা, আমাদের নিজেদের পরিচয় গোপন রেখে এইটাই শেষ কেস। এরপর আমরা নিজেদের পরিবার পরিজন সবার কাছে নিজেদের পরিচয় প্রকাশ করে রাখতে পারি। তখন আমরা আর আন্ডারকভার এজেন্ট থাকব না। আর আপাতত মুশতারি আর ইলা নিজেদের বাসায় গিয়ে বলবে ওরা নতুন জব পেয়েছে কোনো এক কোম্পানিতে। কোম্পানির নাম দায়ান ইন্ডাস্ট্রি। গট ইট? ইলা খুশিতে মুশতারিকে জড়িয়ে ধরল। আরাজকে বলল, থ্যাংক ইউ স্যার। আমি এই কথাটা শোনার জন্য কবে থেকে অপেক্ষায় আছি। কতদিন আর স্কুলের টিচার সেজে থাকব বলুন তো। আমার পরিবারের ও জানা উচিত আমি কতটা ডেয়ারিং কাজ করি, কতটা সাহসী আমি। স্কুলের টিচার বলে খেপানো অন্তত বন্ধ হবে। আহাদি ও ইলার সুরে সুর মিলিয়ে বলল, আর আমি যে কোনো কাজ করতে পারি এইটাই তো কেউ বিশ্বাস করে না। সবাই ভাবে আমি সারাদিন টিটি করে ঘুরি। আহাদির বেচারা মুখটা দেখে ফিক করে হাসল ইলা। আরাজ নিজের হাত মুঠো করে মুশতারির দিকে তাকিয়ে বলল, তোমার কোনো সমস্যা হয়নি নিজের পরিচয় লুকাতে? মুশতারি তাচ্ছিল্য হেসে বলল, আমার ব্যাপারে ভাববে এত সময় কার আছে স্যার। যাই হোক, আমরা তবে আসি স্যার। কালকে অফিসে তো আবার যেতে হবে। ইলা জিজ্ঞাসা করল, স্যার আপনি কালকে আসবেন না ওই অফিসে? আপনার ভাই বা আপনার অফিস দুইটাই তো এক কথা। আরাজ পুনরায় সোফায় হেলান দিয়ে বলল, বেশি একটা যাই না আমি ওই অফিসে। কিছুদিন পর না হয় যাব। দায়ান ভীষণ চালাক। ওকে দেখার পরই বুঝতে পারবে। তবে মুশতারি দেখা পেলেও ইলা ওকে দেখতে পারবে কি না সন্দেহ। ইলা জিজ্ঞাসা করল, কিন্তু কেন স্যার? আরাজ বলল, কারণ দায়ানের কেবিনের সাথে সিঁড়ি অ্যাটাচ করা আছে। সে ওই দিক দিয়েই যাওয়া আসা করে পিছনের গেট দিয়ে। প্রয়োজন না হলে স্টাফদের কাছে বেশি আসে না। যা কথা বলার নিজের পিএ বা নিজের ম্যানেজারদের দিয়েই করাই। আরও জানতে পারবে কালকে যাওয়ার পর। বেস্ট অফ লাক ফর আওয়ার মিশন। নিজের চিপটা সবসময় চালু রাখবে। আহাদি কানেক্টেড থাকবে তোমার সাথে। যে কোনো সময় যে কোনো সমস্যায় বা সন্দেহজনক কিছু দেখলে সাথে সাথে আমার বা আহাদির সাথে কন্ট্যাক্ট করবে। বুঝেছ দুইজন? মুশতারি আবার মাথা নাড়াল। তারপর প্ল্যানটা আরও একবার ডিসকাস করে বেরিয়ে পড়ল ওরা। মুশতারি আর ইলা দুইজন বেরিয়ে পড়ার সাথে সাথে ওদের পিছু পিছু আসতে লাগল আহাদি। আহাদিকে দেখে মুখ ভেঙচি দেয় ইলা। আহাদি সেটা দেখেই বলে, এই পুঁটি মাছ ভেঙচি দিবি না? মুখ ভেঙে দিব। ইলা কোমরে হাত দিয়ে বলল, মুখে হাত দিয়ে দেখ তোর হাত আমি ভেঙে দিব। মুশতারি বলল, আহ চুপ কর। রাস্তার মাঝে দুইজন কি শুরু করেছিস?
ভার্সিটি থেকে তোরা দুইজন সাপে নেউলের মতন একে অপরের পিছু লাগিস। তোদের কি ক্লান্তি লাগে না? আহাদি বলল। লাগে তো। যখন নিজের দুই ফ্রেন্ড এর সাথে তুমি করে কথা বলতে হয় তখন লাগে। ইলা বলল। সত্যি রে তারি। তুই এইরকম কেন বলতো? যখন আমরা দুইজন একসাথে জব পেলাম তুই বললি একসাথে হয়েছে যখন তখন কাজের সময় তুমি করে বলতে হবে। এই হাদি আসলো ভাবলাম এইবার হয়তো তুই একটু নরম হবি। কিন্তু সেটা না করে ওকেও বললি আমাদের দুইজনকে তুমি করে বলতে। কেন রে? মুশতারি বলল। পার্সোনাল লাইফ আর জব লাইফ আলাদা করে দেখা উচিত। পার্সোনাল সম্পর্কগুলো জবের মাঝে আনা ঠিক না। আর এমনিতেও আমি চাই না স্যার আমাদের তিনজনের সম্পর্কে জানুক। পরে আমাদেরকে একে অপরের সাথে তুলনা করলে আমাদেরই সম্পর্কে ঘাটতি আসবে। আহাদি হুহা করে হাসতে হাসতে বলল। তোর মনে হয় স্যার আমাদের ব্যাপারে কিছু জানে না? ইলা অবাক হয়ে বলল। উনি জানে আমরা ফ্রেন্ড। আহাদি বলল। অনেক আগেই জানে। উনি জানে আমরা কোন ইউনিভার্সিটিতে পড়েছি আর কোন ডিপার্টমেন্টে। এক ডিপার্টমেন্ট দেখে উনি তো অবশ্যই বুঝবে যে আমরা ফ্রেন্ড। তবে তুই যেইটা বললি সেটা ভুল তারি। স্যার ওইরকম মানুষ না। এই পুঁটি মাছ কিছু পারে না তবুও স্যার ওকে কারো সাথে তুলনা করে না। স্যার সবাইকে তার যোগ্যতা দিয়ে বিচার করে। অন্যের যোগ্যতার সাথে তুলনা করে না। মুশতারি বলল। আচ্ছা হয়েছে। এখন এই সব আলোচনা বাদ দে। জানলে জানবে। কিন্তু তোরা সবাই একে অপরকে তুমি করেই বলবি কাজের সময়। আর কোনো কথা নেই। বুঝলি? ইলা মুখ লটকিয়ে বলল। ঠিক আছে। কি আর করার। মুশতারি হালকা হেসে নিজের বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দিল। যদিও সেইখানে এত তাড়াতাড়ি যাওয়ার ইচ্ছা নেই। কিন্তু কিছু করার নেই। কালকের জন্য তৈরি হতে হবে। যেতে তো হবেই। বড় আব্বু আসব। মিস্টার আব্বাস বরাবরের মতন চেয়ারে বসে বই পড়ছিলেন। মুশতারিকে আসতে দেখে মুচকি হাসলেন। বললেন। আয় তারি মা। বোকা মেয়ে তুই আসতে আবার অনুমতি লাগে নাকি? মুশতারি এসে মিস্টার আব্বাসের পায়ের কাছে বসল। হাঁটুতে মাথা রেখে বলল। বড় আব্বু একটা প্রশ্ন করি। মিস্টার আব্বাস মুশতারির মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন। বল মা। মুশতারি বলল। কোনো ভালো কাজ করার জন্য। কোনো অপরাধ ধরার জন্য যদি কারো অনুভূতি নিয়ে খেলা হয় তবে কি সেটা ভুল হবে? অন্যায় হবে। মিস্টার আব্বাস বুঝলেন না মেয়ের কথা। জিজ্ঞাসা করলেন। হঠাৎ এই প্রশ্ন। মুশতারি মাথাটা উঁচু করল। মিস্টার আব্বাসের হাত দুটো ধরে বলল। বলো না বড় আব্বু। তুমি ছাড়া আমাকে গাইড দেওয়ার মতন তো এই বাড়িতে আর কেউ নেই। প্লিজ বলো। উনি মুচকি হেসে বললেন। তোদের জেনারেশনে একটা কথা বলে না, ভালোবাসা আর যুদ্ধে সব কিছু জায়েজ। যদিও আমার মনে হয় অন্যায় করে কোনো কিছুতে জয়ী হওয়া যায় না। কিন্তু যদি প্রশ্ন হয় সকলের কল্যাণের তবে আমি বলবো না অন্যায় না। কিন্তু যদি দেখিস ওপর পাশের মানুষটা তোর উপর খুব বেশি নির্ভরশীল হয়ে পড়ছে, তবে তাকে অতিরিক্ত মিথ্যা প্রত্যাশা দেখিয়ে তাকে পরনির্ভরশীল করে দেওয়ার চেয়ে তাকে সত্যিটা বলে দেওয়া ভালো। কাউকে আর যাই হোক এতটা কষ্ট দেওয়া উচিত না যাতে সে সব কিছুর মাঝে নিজেকে হারিয়ে ফেলে। বুঝলি? মুশতারি মুচকি হেসে বলল। বুঝেছি বড় আব্বু। তোমার কথাটা আমি মাথায় রাখব। এইবার তোমাকে একটি কথা বলবো। আমি একটা নতুন চাকরি পেয়েছি। দায়ান ইন্ডাস্ট্রি এর নাম শুনেছ কি? সেইখানের বস দায়ান শাহামাত। আর উনার পিএ পদটা আমি পেয়েছি। মিস্টার আব্বাস খুশি হয়ে বললেন। এত খুব ভালো পদ পেয়েছিস? খুব নাকি একটা বড় ইন্ডাস্ট্রি? আমি খুব খুশি মা।
তোর জন্য আমার গর্ব হয়। মুশতারি হালকা হেসে বলল, তোমার মতন সবাই যদি আমার উপর সন্তুষ্ট থাকত তাহলে হয়তো আমার জীবনটা অনেক সুখের হতো, তাই না বড় আব্বু? মাঝে মাঝে মনে হয় আমার জন্ম নেওয়াটা পাপ ছিল। মিস্টার আব্বাসের বুকটা হু হু করে উঠল মেয়ের কথায়। মেয়েটার কথায় সবসময় বিষাদের ছাপ। তিনি পারেননি মেয়েটাকে ভালো রাখতে। সবকিছু দিতে পারলেও সুখ দিতে পারেননি। পারেননি তিনি নিজের ভাইকে দেওয়া কথা রাখতে। মেয়েটাকে সুখে রাখতে পারেননি তিনি। মিস্টার আব্বাসকে ভাবনায় ডুবে যেতে দেখে মুশতারি জিজ্ঞাসা করল, কি হয়েছে বড় আব্বু? কিছু কি ভাবছ? কোনো চিন্তা করছ? মিস্টার আব্বাস মুশতারি মাথায় হাত বুলিয়ে বললেন, না রে মা, তুই নিজের একটা পৃথিবী গড়ে তোলো মা। আমি চাই তুই অনেক খুশি থাক, সুখে থাক। সেটা 10 জনকে নিয়ে হোক বা একা হোক। মুশতারি বুঝল তার বড় আব্বুর কথা। হালকা হেসে বলল, আমি আসছি এখন বড় আব্বু। তুমি রেস্ট নাও। আমাকে আবার কাজে যেতে হবে কালকে। প্রিপারেশনের ব্যাপার আছে। মিস্টার আব্বাসের কাছে বিদায় নিয়ে মুশতারি নিজের ঘরে চলে গেল। ঘরে যেতেই ফোনের শব্দ পেয়ে দ্রুত ফোন খুঁজতে থাকে। আসলে ও নিজের ফোন প্রায় সময় কোথায় রাখে সেটা ভুলে যায়। খুঁজতে খুঁজতে কেটে যায় একবার ফোনটা। সেও চুপচাপ বসে পড়ে ফোন খোঁজা বাদ দিয়ে। আবার রিং হলে খুঁজবে। যার প্রয়োজন সে ঠিক আবার ফোন দিবে। কিন্তু আরাম করে বসার আগে আবার ফোনটা বাজল। এইবার মুশতারি বুঝল ফোনটা তার বালিশের নিচে রয়েছে। ফোন হাতে নিতেই দেখল আরাজের ফোন। দ্রুত সে কলটা ধরে বলল, জি স্যার, মুশতারি বলছি। আরাজ কিছুক্ষণ চুপ করে থাকল। মুশতারি নিজের ফোনটা দেখল। আবার কেটে যায়নি তো? কই না। তাহলে কি নেট সমস্যা? মুশতারি ফোন কানে নিয়ে আবার হেলো বলতেই ওপর পাশে থেকে আরাজের তীক্ষ্ণ গলার আওয়াজ আসল। রেগে রেগে সে বলছে, ফোন রাখো কেন? যদি কথা না বলবে তাহলে রিসিভ করলে কেন? ডিড ইউ হ্যাভ এনি আইডিয়া? কতবার ফোন করেছি তোমাকে? আরাজের হুট করে এতটা রেগে যাওয়ার কারণটা বুঝতে পারল মুশতারি। নিশ্চয়ই কোনো ইম্পর্টেন্ট নিউজ দিবে, তাই হয়তো বারবার ফোন দিচ্ছিল। আর সে এইখানে ছিল না, তাই ধরতেও পারেনি। সরি স্যার, আমি আসলে অন্য ঘরে ছিলাম। আর এমন হবে না। আমি নিজের ফোনটা সাথে নিয়েই রাখব। আরাজ কিছুটা থামল। মুশতারি ফোনের অন্য পাশে থেকে দীর্ঘ নিঃশ্বাস ফেলার আওয়াজ পেল। আরাজ বলল, তোমার সাবধানে থাকা উচিত মুশতারি। তুমি তো জানোই শত্রুরা চারদিক থেকে আমাদের উপর নজর দিয়ে রাখে। মুশতারি বলল, স্যার, আমার থেকে চিন্তা আপনার বেশি। কারণ আমরা প্রকাশ্যে আসি না। প্রকাশ্যে আসেন আপনি। আরাজ বলল, আমি প্রকাশ্যে থাকলেও এমন ভাবে থাকি যাতে কেউ আমাকে সন্দেহ না করে। যাই হোক, যেই কারণে তোমাকে ফোন দেওয়া। আগামীকাল দায়ান অফিসে যাবে। তুমি অন টাইম থাকবে। ও কিন্তু লেট একদম পছন্দ করে না। আর ইলাকে বিশেষ করে বলবে দ্রুত আসতে। নইলে প্রথম দিনই কিন্তু আউট। তোমরা তো জানো এই মিশনটা আমাদের জন্য কতটা ইম্পর্টেন্ট। মুশতারি বলল, চিন্তা করবেন না স্যার। আমরা সবরকম ভাবে সাবধানে থাকব আর সব রুলস মানব। আরাজ বলল, ওকে, বেস্ট অফ লাক। এখন তাহলে রাখছি। মুশতারি আরাজকে বিদায় দিয়ে ফোনটা রেখে দিল। অতপর বেলকনিতে গিয়ে দাঁড়াল। আকাশের দিকে তাকিয়ে বলল, আমি যা করছি বা করব সেটা হয়তো অন্যায়। হয়তো না। সেটা অবশ্যই অন্যায়। কিন্তু আমার যে আর কিছু করার নেই। এই দুর্নীতিগুলো থামানোর জন্য আমাকে যে দুর্নীতিগ্রস্ত লোকদের ধরিয়ে দিতেই হবে। আর যদি সেটা আমার পরিবারের কেউ হয় তবে তো সবার আগে আমাকে অ্যাক্টিভ থাকতে হবে।
যদি সত্যি আমি যা সন্দেহ করছি সেটা ঠিক হয় তবে। মুশতারি বেলকনির দরজা ভালো করে লাগিয়ে নিজের ঘরে চলে গেল। শুয়ে পড়ল ঘড়িতে অ্যালার্ম দিয়ে। তাড়াতাড়ি উঠতে হবে কালকে। নতুন মিশন শুরু হবে বলে কথা। সকালে উঠেই ইলাকে নিজের ঘরে দেখে নিজের চোখ কুঁচকালো মুশতারি। মেয়েটা তারও আগে রেডি হয়ে তাকে নিতে চলে এসেছে। ভয়ানক ব্যাপার। নাকি মুশতারি স্বপ্ন দেখছে? ইলা মুচকি হেসে মুশতারি গায়ে থাকা কাঁথাটা টান দিয়ে নিয়ে সেটা গোছাতে গোছাতে বলল, উঠে পর, অফিস যেতে হবে তো। আজকে তো প্রথম দিন। রেডি হ জলদি। মুশতারি হামি দিয়ে 2 হাত টানটান করে উঠে বসে বলল, আজকে সূর্য কোন দিকে উঠেছে রে? তুই আমার আগে রেডি হয়ে গেছিস। ইলা বালিশটা একসাথে রেখে গুছিয়ে নিয়ে বলল, উঠেছি কি আর সাধে। ওই যে আহাদির বাচ্চা, ও আমাকে সকালে উঠে ফোন দিয়ে আমার সাথে ঝগড়া লাগিয়ে দিয়েছে। কেন জানিস? কারণ আমি অযোগ্য হওয়া সত্ত্বেও আমাকে যখন স্যার দায়িত্ব দিয়েছে আমি যেন তখন সেটা মন দিয়ে পালন করি। আর দেরি না করে উঠে রেডি হয়ে তোর কাছে চলে আসি। আমার নাকি রেডি হতে তোর থেকেও দ্বিগুণ সময় লাগে। উফ, যাচ্ছে তাই একটা। তুই বল, ও কিভাবে বুঝবে মেয়েদের রেডি হওয়ার কথা? বেশি বেশি। মুশতারি আলমারি থেকে কাপড় বের করে ওয়াশরুমে যেতে যেতে বলল, তুই বকতে থাক, আমি ফ্রেশ হয়ে নেই। মুশতারি ইলাকে পাত্তা দিল না দেখে ইলা মুখ ভেঙচি দিল। এই মেয়েটা তার গুরুত্বপূর্ণ কথাগুলো শোনার প্রয়োজন মনে করে না কখনো। কি খারাপ বান্ধবী পেয়েছে সে। তুই ফ্রেশ হয়ে নে, আমি নিচে গিয়ে তানিশার থেকে তোর খাবারটা নিয়ে আসছি। মুশতারি ওয়াশরুম থেকে ওকে বলল। ইলা ঘর থেকে বের হতেই দেখল সাহার আসছে। দেখে ইলার মনে হলো হয়তো মুশতারির ঘরের দিকেই আসছে। ইলাকে দরজা সামনে দাঁড়িয়ে থাকতে দেখে খানিকটা ভরকে যায়। মুখে জোর করে হাসি টেনে বলল, কেমন আছো ইলা? ইলা মুচকি হেসে বলল, আমাকে চিনতে পেরেছেন সাহার ভাইয়া? আমি তো ভেবেছি হয়তো ভুলেই গেছেন। সাহার বলল, তুমি তারির ফ্রেন্ড, তোমাকে কি করে ভুলতে পারি? ইলা বলল, সেই জন্য তো ভুলবেন, কারণ আমি তারির ফ্রেন্ড। তারই বিষয়ক সমস্ত কথা ভুলে যাবেন এমনি কিছু বলেছিলেন আপনি, তাই না? যাই হোক, আপনার বউ ভালো আছে। আপনি তো বাবা হবেন শুনলাম। কংগ্রাচুলেশন। সাহার বলল, তোমাকে এত সব তারই বলেছে নাকি? আমার ব্যাপারে কথা হয় তোমাদের মাঝে বুঝি? ইলা বলল, ভুল বলছেন। তারই আপনার বিষয়ে কোনো কথা বলতে আগ্রহী না। আমি এসে নিচে তানিশার কাছে শুনলাম। যাই হোক, আসি ভাইয়া, আমাদের আবার অফিসে যেতে হবে। সাহার জিজ্ঞাসা করল, তোমরা এক অফিসে কাজ করো? কোথায় কাজ করো? ইলা বলল, দায়ান ইন্ডাস্ট্রিতে। আমরা দুইজনই ওইখানে কাজ করি। সাহার জিজ্ঞাসা করল, এই কথাটা তারির সবাইকে বলতে কি সমস্যা? এইটা তো ও আগেই বলতে পারত। ইলা মুচকি হেসে বলল, আপনার তারির ব্যাপারে এত কনসার্ন আমি নিতে পারছি না সাহার ভাইয়া। ভালো হবে আপনি নিজের সংসার নিয়ে ভাবুন। আসছি আমি। ইলা নিচে চলে গেল তানিশার কাছে মুশতারির জন্য খাবার আনতে। সাহার মুশতারির ঘরের দিকে একবার তাকিয়ে নিজেও চলে গেল তার বউয়ের কাছে। তার চোখের প্রশান্তি হলো তার সুন্দরী বউ আর তার ছোট্ট বাচ্চা। তুই কি নার্ভাস ফিল করছিস ইলা? ইলা সত্যি ভীষণ নার্ভাস। মূলত তার এইসব মেইন লিডারদের অনেক ভয় লাগে। ছোটখাটো চোর ধরতে তার সমস্যা নেই, কিন্তু সমস্যা যখন লিডারদের কথা বলা হয়। আর এখন নাকি তাকে প্রতি মুহূর্তে এই ভয়ানক লোকটার সাথে থাকতে হবে। অবশ্য সরাসরি দেখা হওয়ার সুযোগ কম, কিন্তু একবার যদি ধরা পড়ে তবে ও শেষ। একেবারে শেষ।
তোর সামনে তো আসবে না। বাঘের মোকাবেলা আমাকে করতে হবে। তাহলে তোর এত ভয় কিসের? তোকে শুধু রাখা হয়েছে আমাকে দেখা না গেলে বা আমি বিপদে পড়লে। আর কিছু না। সো ডোন্ট ওয়ারি। ইলা বুঝাতে পারছে না মুশতারিকে তার ভয়টা। আরে বাবা, বাঘের সামনে যাওয়া আর বাঘের গুহায় যাওয়া দুইটাই তো এক ব্যাপার। তোর সাহস আছে মানলাম, কিন্তু আমার তো নেই। কি করব আমি বল? আমার কি দোষ? ইলার ভীষণ ভয় লাগছে বুঝতে পেরেছে মুশতারি। কিন্তু তার ও তো কিছু করার নেই। স্যার যেহেতু অর্ডার দিয়েছে সেইখানে তার কিছু বলার নেই। এমন করিস না ইলা। ভয় পাস না। ভয় পেলেই সেটা হেরে যাওয়ার সময়। তুই তো নিজের পরিবারকে দেখাতে চাস যে তুইও সাহসী। তুইও সাহসের কাজ করতে পারিস। তাহলে ভয় পাচ্ছিস কেন? ভয় পাস না। কিছু হবে না দেখিস। ইলা হালকা হাসল। অগত্যা তার কিছুই করার নেই। আপনি মিস মুশতারি আর আপনি মিস ইলা। মুশতারি বুঝল এটাই সেই লোক যার কথা বলেছিল আরাজ। হ্যাঁ আমরাই। লোকটি হাত বাড়িয়ে দিয়ে মুচকি হেসে বলল, নতুন জবের জন্য শুভ কামনা। বেস্ট অফ লাক আপনাদের নতুন মিশনের জন্য। তারপর একটা রহস্যময় হাসি দিল। মুশতারি ইশারা বুঝল। সেও হ্যান্ড শেক করল। লোকটি মুশতারি আর ইলাকে ভিতরে আসতে বলল। একটা ডেস্কের সামনে এসে ইলাকে দেখিয়ে বলল, ম্যাডাম আপনি এইখানে থাকবেন। এইখানে আপনার কাজ। আমি একটু পর এসে আপনি কি কি করবেন সেটা বুঝিয়ে দিব। ইলা মাথা নাড়াল। জিজ্ঞাসা করল, আমি এইখানে আর তারি কোথায়? লোকটি বলল, মুশতারি ম্যাডামের রুম ভিতরে। স্যারের পাশে রুমটা উনার পিয়েদের জন্য। ওইখানে মুশতারি ম্যাডাম থাকবেন। মুশতারি বলল, দেরি করার দরকার নেই। আপনি চলুন। ইলা তুমি এইখানে থাকো। আমি আসছি। যে কোনো প্রয়োজনে ডেকো। শেষের কথাটা আস্তে করে বলল মুশতারি। ইলা খানিকটা ঘাবড়ানোর মতন মুখ নিয়েই আচ্ছা বলল। মুশতারি লোকটির সাথে চলে গেল। লোকটি দায়ানের কেবিনে ঢুকে একটা ছোট রুমের দরজা খুলে দিয়ে বলল, এইখানে আপনার কাজ সব। আগেও অনেকে এসেছে। টিকতে পারেনি। স্যার একটুও ভুল সহ্য করতে পারে না। আপনার জন্য এই মিশনটা ভীষণ টাফ। আশা করি স্যারকে নিরাশ করবেন না। মুশতারি সিটে বসতে বসতে বলল। জীবনের বেশিরভাগ ক্ষেত্রে মুশতারি ফারহাদ জিতেছে। এই ক্ষেত্রেও সেই আশা আছে। আপনি চিন্তা করবেন না। আপনি আপনার কাজ করে দিয়েছেন, এইবার আমার পালা। হুট করে কেউ একজন পিছনে থেকে বলে উঠল, এখানে এত কথা হচ্ছে কেন? ভারী কণ্ঠ শুনে দুইজনে পিছনে তাকাল। সামনে থাকা লোকটিকে দেখে ম্যানেজার লোকটি মাথা নিচু করে নিল। আস্তে করে বলল, স্যার উনি আপনার নতুন পিএ। তাই সব কাজগুলো বুঝিয়ে দিচ্ছি। তাই আর কি। মুশতারি বুঝল সামনে দাঁড়িয়ে থাকা লোকটি তার টার্গেট। অর্থাৎ দায়ান ইন্ডাস্ট্রির মালিক দায়ান শাহামাত। দায়ান ম্যানেজার লোকটির পিছনে তাকাল। শ্যামলা আর হালকা স্বাস্থ্যবান শরীরের মেয়েটিকে দেখে চোখ সরিয়ে নিল। মুশতারিও প্রথমবার দেখল আরাজ স্যারের ভাই দায়ানকে। দুই ভাইই পেশিবহুল শরীর নিয়ে তৈরি। হয়তো দুইজনই জিম করে। দেখতেও খানিকটা একই রকম। খালি পার্থক্য হল আরাজের চোখের মণি গাঢ় কালো কিন্তু দায়ানের চোখের মণি বাদামি। এদের বয়সেরও পার্থক্য বেশি না। হয়তো 2-1 বছরের পার্থক্য। কিন্তু দুইজনই যে নিঃসন্দেহে সুদর্শন তাতে কোনো দ্বিমত নেই। যদি কম্পিটিশন করা হয় তবে তার ফলাফল ঘোষণা করা বেশ কঠিন হবে। আপনার নাম কি? হঠাৎ কিছু একটা শুনে চমকালো মুশতারি। খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে গিয়ে খেয়ালই করেনি কখন ম্যানেজার চলে গিয়ে তার আর দায়ানের মধ্যে দূরত্ব মিটিয়ে দিয়েছে।
মুশতারি নিজের চশমাটা ঠিক করে বলল। মুশতারি। মুশতারি ফারহাদ। দায়ান কিছুই বলল না। সরাসরি নিজের টেবিলের দিকে হাঁটা দিল। মুশতারি ভ্রু কুঁচকে বিষয়টা পরখ করল। কি একটা অবস্থা! এইভাবে ইগনোর করল। যাই হোক, এইসব বিষয় দেখার সময় এখন না। এখন সময় হলো লোকটার বিশ্বস্ত হওয়ার কথা ভাবা। যে করেই হোক ওর বিশ্বাস অর্জন করে পেটের ভিতর যা আছে সব কথা বের করে নিতে হবে। কলিং বেলের আওয়াজ পেয়ে আরও একবার নিজের ভাবনা থেকে বের হল। কিন্তু এই আওয়াজ কোথা থেকে আসছে? মুশতারি একবার এই পাশ ওই পাশে তাকিয়ে দায়ানের কেবিনে দেখল। হ্যাঁ, দায়ানের রুমেই কলিং বেল বাজল। দায়ানের পাশে একটা বেল আছে, এইটা বাজল। মুশতারি ধারণা করল হয়তো ওকে ডাকছে এই বেল দিয়ে। সে দ্রুত দরজা খুলে দায়ানের সামনে গিয়ে বলল, স্যার আমাকে ডেকেছেন? দায়ান ল্যাপটপে চোখ রেখেই বলল, ম্যানেজার আপনাকে বেলের কথা বললেও এইটা বলেনি যে প্রথম বেল বাজলেই চলে আসতে হয়। মুশতারি থতমত খেয়ে গেল। ভেবেছিল কোনো কাজে ডেকেছে। কিন্তু এই লোক তো ওকে পরখ করছিল যে এতক্ষণ ম্যানেজারের সাথে কি কথা বলছিল। যাক, আপাতত ম্যানেজ দেওয়াটা জরুরি। সরি স্যার, খেয়াল করিনি। দায়ান সামনে একটা ফাইল রাখল। বলল, আমি এক্সকিউজ লেট কোনোটাই পছন্দ করি না। বেটার হবে আপনি যদি এইগুলোর কোনোটাই না করেন। প্রথম দেখে মাফ করলাম, দ্বিতীয়বার সহ্য করব না। আপনি হয়তো জানেন আমার এইখানে 2 দিনের বেশি কোনো পিয়ে টিকতে পারে না। মুশতারি মাথা নিচু করে বলল, ওকে স্যার, মনে রাখব। দায়ান বলল, ওকে, মনে থাকলেই ভালো। ফাইলটা নিয়ে যান, 10 মিনিটের মধ্যে পুরোটা চেক করে দিবেন। আর মনে রাখবেন 10 মিনিটের মধ্যে 1 সেকেন্ডও যেন বেশি না হয়। মুশতারি বলল, স্যার আমার কেবিনে যাওয়ার সময়টাও কি কাউন্ট করবেন? দায়ান এইরকম প্রশ্ন শুনে খানিকটা অবাক হয়েই বলল, কি বললেন? মুশতারি বলল, না থাক স্যার, বুঝেছি। আমি এক্ষুনি আসছি। মুশতারি কেবিনের দিকে হাঁটা দিল, সাথে মুচকি মুচকি হাসতে লাগল। প্রথম কথায় বাজিমাত করতে পেরেছে হয়তো। এইভাবে নিজের দুষ্টামি দিয়ে নিজেকে ইনোসেন্ট প্রমাণ করে দায়ানকে কাবু করতে হবে। মুশতারি টেবিলে বসে নিজের ফোনে টাইমার সেট করে ফাইলটা চেক করতে লাগল। কিছুক্ষণ পর ফোনে তাকিয়ে দেখল 9 মিনিট 5 সেকেন্ড চলছে। মুশতারি মুচকি হেসে ফাইলটা নিয়ে দাঁড়িয়ে গেল। দ্রুত নিজের ফোন নিয়ে দায়ানের কেবিনে গেল। দরজায় টোকা দিয়ে বলল, স্যার আসব? দায়ান ল্যাপটপের দিকেই চোখ রেখে বলল, ইয়েস কামিং। মুশতারি রুমে ঢুকে নিজের ফোন আর ফাইলটা রেখে দিয়ে বলল, 9 মিনিট 15 সেকেন্ড স্যার। যদিও 10 সেকেন্ড আগেই কাজ শেষ হয়ে গেছে। এখন এক্সট্রা যাওয়া আসার 15 সেকেন্ড আপনি কাউন্ট করবেন কি না সেটা আপনার ব্যাপার। দায়ান কিছু না বলে ফাইলটা নিল। মুশতারিকে চলে যেতে বললে মুশতারি বলল, স্যার আমার কিছু কথা আছে। মানে আমি তো আপনার দেওয়া সময়ের 45 সেকেন্ড আগেই কাজটা কমপ্লিট করে ফেললাম। তো সেইটার পুরস্কার হিসেবে আমাকে ওই 45 সেকেন্ড দিন। মানে আমি ভবিষ্যতে লেট করলে এই 45 সেকেন্ড অ্যাড করে দিবেন সেইখানে। মানে প্লাস মাইনাস আর কি। দায়ান চিন্তায় পড়ে গেল। তার ম্যানেজার কি কোনোভাবে পাবনা থেকে কোনো পাগল ধরে নিয়ে আসলো? এত প্যাচাল একটা মেয়ে কি করে করতে পারে? তাও আবার একটুও ভয় পাচ্ছে না তাকে। ম্যানেজার কি তবে তার ব্যাপারে কিছুই বলে দেয়নি? স্যার, কথা থাকলো তাহলে, কি বলেন? দায়ান বলল, আমি তোমার বস। আমাকে তোমার ভয় পাওয়া উচিত। মুশতারি বলল, আপনি আমার বস ঠিক আছে, কিন্তু আপনি বাঘ বা ভাল্লুক নন যে আপনাকে ভয় পাব। আপনার সাথে শুধু আমি একটা ডিল করছি।
সবকিছু বরাবর শোধ হওয়া তো দরকার, তাই না? ওই রকম। আপনি যেহেতু টাইম নিয়ে ভীষণ চিন্তিত, তাই আর কি। দায়ান রেগে দাঁড়াল। আমি বেশি কথা বলা পছন্দ করি না। মুশতারি মুচকি হেসে বলল, আমিও তো পছন্দ করি না স্যার। চিমটি। এইবার মূল কথায় আসি। আপনি বলুন, আপনি কি আমার ডিলে রাজি? দায়ান বলল, তুমি জানো তোমাকে আমি বের করে দিতে পারি চাইলে। মুশতারি বলল, হ্যাঁ ঠিক আছে, আপনার অফিস আপনি দিতেই পারেন, কিন্তু যৌক্তিক কারণ না দেখালে আমিও আপনার অফিস ছাড়ব না। এইটাই শেষ কথা। দায়ান শান্ত হল। সত্যি তো। ও রাগ করছে কেন? মেয়েটার পাগলামিটা একটু অতিরিক্ত হলেও কথাগুলো তো ভুল বলেনি। সে টাইম নিয়ে যথেষ্ট সচেতন। সেই হিসেবে তার এইভাবে সামান্য একটা বিষয় নিয়ে হাইপার হওয়াটা মানায় না। বেশ, আমি তোমার কথায় রাজি। তোমার কাছে ৪৫ সেকেন্ড এক্সট্রা জমা থাকল। এই সময়টা তোমাকে ছাড় দেওয়া হবে। এইবার তুমি আসতে পারো। তোমার হাতের কাজগুলো কমপ্লিট করো আর মিটিং শুরুর আধা ঘন্টা আগে আমাকে রিমাইন্ড করে দিবা। এই ক্ষেত্রে কোনো এক্সট্রা টাইম কিন্তু কাউন্ট করব না, মনে রেখো। মুশতারি মাথা নাড়িয়ে মুচকি হেসে বেরিয়ে গেল। কেবিন থেকে বের হয়ে লম্বা শ্বাস নিল। ফেক হাসি দেওয়া এত কষ্ট সেটা আগে জানলে অন্য কোনো পদ্ধতি বের করত সে। উফ, পাগল হওয়ার চেয়ে পাগলের অ্যাক্টিং করা বেশি কঠিন। প্রথম দিন ভালোই কাবু করেছ, খবর পেলাম। মুশতারি গাড়ির সিট বেল্ট বাঁধতে বাঁধতে বলল। উহু, ভুল কথা। উনাকে কাবু করা এতটা সহজ না। যথেষ্ট চালাক আর সেন্সিবেল মানুষ উনি। তবে আমিও হাল ছাড়ব না। চেষ্টা করব শেষ পর্যন্ত। দেখি না পানি কতদূর গড়ায়। আরাজ কিছুক্ষণ চুপ থাকল। গাড়ির স্টিয়ারিং চেপে বসে রইল। মুশতারি খানিকক্ষণ চুপ থেকে বলল, স্যার চলুন। দাঁড়িয়ে আছেন যে? আরাজ হুম বলে গাড়ি স্টার্ট দিল। তারপর বলল, আমি কি তোমাকে পাঠিয়ে কোনো ভুল করলাম তারি? আরাজের মুখে হুট করে তারি নামটা শুনে চমকালো মুশতারি। তারি নামে আরাজ তাকে কোনোদিন ডাকেনি। এমনকি তারি নামটা যে আরাজ জানে সেইটাও জানত না সে। শোনার ভুল হলো কি তার? তাহলে স্যার কিভাবে জানবে ওর নামটা? মুশতারি নিশ্চিত হওয়ার জন্য বলল, স্যার কিছু কি বললেন আপনি? আরাজ মুখ শক্ত করে নিল। চোখে নরমাল একটা ফ্রেমের চশমা পরে নিল। মুশতারি একবার তাকালো আরাজের দিকে। ছেলেটা কেমন যেন অদ্ভুত আচরণ করছে। আজকে নিতেও আসলো ওকে। ভাগ্যিস দায়ান আগেই চলে গিয়েছিল। তবুও বলা যায় না কোথায় তার কোন লোক বসে আছে। সাবধান থাকা ভালো। কিন্তু আরাজ এইভাবে হুট করে তাকে আনতে চলে আসবে সেটাকেই বা জানত? মুশতারির এইসব ভাবনার মাঝে আরাজ বলল, আমার এই গাড়িটা কেউ চিনে না। আর এইটা অন্য নামে রেজিস্টার করা। নাম দেওয়া বিজয় ইসলাম। যদি তোমাকে কেউ কিছু জিজ্ঞাসা করে বলবে বিজয় ইসলাম আমার ভাই হয়। শেষ। তাহলে আর কোনো কথা থাকবে না আশা করি। আর যদি অতিরিক্ত কিছু জিজ্ঞাসা করে, দেন আই থিঙ্ক ইউ নো হোয়াট টু ডু। মুশতারি চমকে তাকালো খানিকটা। তার জিজ্ঞাসা করতে মন চাইল আরাজ কিভাবে বুঝল তার মনের কথা। কিন্তু জিজ্ঞাসা করল না। হতে পারে আন্দাজ করেছে। আর সে মনে মনে এইসব না ভাবলেও হয়তো বলতো আরাজ। এই ক্ষেত্রে অবাক হওয়ার কিছুই নেই। মুশতারি বলল, ডোন্ট ওয়ারি স্যার। আমাকে যখন ভরসা করেছেন আমি তখন পারবো ইনশাআল্লাহ। আরাজ গাড়ি চালাতে লাগল। মাথায় তার চিন্তা। অনেক চিন্তা। একদিকে জেতার চিন্তা, আরেকদিকে প্রাপ্তির চিন্তা। দুইটাকে একসাথে পেতে চায় সে। কোনোটাকে হারাতে চায় না সে। খবর নিয়ে এসেছি দায়ান স্যার।
দায়ান নিজের চেয়ার ছেড়ে উঠে দাঁড়াল। তার অ্যাসিস্ট্যান্ট হাসিবের সামনে গিয়ে দাঁড়াল। নিজের হাত পেতে দিতেই হাসিব তার হাতে থাকা ফাইলটা ধরিয়ে দিল দায়ানকে। অতঃপর মাথা নিচু করে বলল, সব ঠিক আছে স্যার। মেয়েটার সমস্ত ইনফরমেশন মিলে গেছে। সন্দেহের কোনো জায়গা নেই। দায়ান হাতে থাকা ফাইলটাতে একবার চোখ বুলিয়ে নিল। ভার্সিটির নাম, লোকেশন সব কিছুর মিল আছে কি না দেখল। দায়ান নিশ্চিত হওয়ার জন্য আরও একবার ফাইলটাতে চোখ বুলাতে বুলাতে জিজ্ঞাসা করল, কোনো সন্দেহের অবকাশ নেই, তুমি নিশ্চিত তো হাসিব? হাসিব বলল, আপনি চিন্তা করবেন না স্যার, আমি সম্পূর্ণ সোর্স লাগিয়ে নিশ্চিত হয়ে খোঁজ নিয়ে আপনাকে জানাচ্ছি। দায়ান হাসল, তোমার উপর আমার অগাধ বিশ্বাস আছে হাসিব, সেই জন্যই তো আমার সকল কাজ তোমাকে দিয়েই করাই। আসলে কি বলতো, মেয়েটার এইরকম চাঞ্চল্যকর স্বভাব আমাকে খানিকটা ভাবাচ্ছিল, আর সন্দেহ হচ্ছিল। এই জন্যই তোমাকে দিয়ে যাচাই করানো। মনে হচ্ছিল হয়তো মেয়েটা পাগল আর না হয় কোনো এজেন্ট। তো যাই হোক, তুমি যখন খোঁজ নিয়েছ তখন তো আর চিন্তা নেই। তুমি আসো, আমিও বাড়ি যাই। হাসিব মিনমিন সুরে বলল, স্যার একটা কথা জিজ্ঞাসা করি। দায়ান বলল, বলো। হাসিব বলল, আপনার কি মনে হয় আপনার বিরুদ্ধে প্রমাণ জোগাড় করার জন্য কেউ লোক লাগাতে পারে? দায়ান বলল, পুলিশের লোক ছাড়া আপাতত কারো উপরে সন্দেহ নেই। আমার কোনো আপনজন এইরকম কিছু করবে না সেই বিষয়ে আমি নিশ্চিত। হাসিব আবার বলল, স্যার কিন্তু আপনার ভাইও তো পুলিশের দলে কাজ করে। দায়ান হুহা করে হেসে উঠল। এরপর তাচ্ছিল্য করে বলল, ও পুলিশ না, ও হলো হাবিলদার। নর্মাল একটা পোস্ট। ওর লুক দেখেছ তুমি? একটা মোটা ফ্রেমের চশমা পরে বেড়ায়। ওকে দিয়ে আর যাই হোক গোয়েন্দাগিরি হবে না। ওর শুধু শারীরিক গঠনটা আছে, কাজের বেলায় লব ডঙ্কা। ওকে বাই। দায়ান চলে গেল। পিছনে দাঁড়িয়ে রইল হাসিব। চোখে তার প্রশ্নের মেলা। সে জানে সেই সব প্রশ্নের উত্তর সে দায়ানের কাছে কোনোদিন পাবে না। কার কাছে পাবে সেটাও সে জানে। কিন্তু সব কিছুর ভিতরে কিছু বিষয় অজানা রয়েছে। এই জন্য উত্তর পেতে গিয়েও পাচ্ছে না। কেমন হলো আজকে প্রথম দিন? কুহুকে পুনরায় নিজের ঘরে দেখে মনে মনে যথেষ্ট বিরক্ত হল মুশতারি। কিন্তু মুখে কিছু বলতে পারল না। হাজার হোক মেয়েটা অন্তঃসত্ত্বা। ওকে হাট করে কোনো কথা বলতে চায় না মুশতারি। যেমন হওয়ার কথা। ভালোই। কুহু পেটে হাত দিয়ে মুশতারির পাশে গিয়ে বসল। মুশতারি খানিকটা চেপে গিয়ে কুহুকে ঠিকঠাকভাবে বসার সুযোগ করে দিল। কুহু মুচকি হেসে বলল, বাসায় এসে কিছু খেয়েছ নাকি? মুশতারি মাথা নিচু করে বলল, তানিশা খাবার দিয়ে যাবে, তখন খেয়ে নিব। কুহু ভ্রু কুঁচকে তাকিয়ে বলল, তুমি তো এসেছ অনেকক্ষণ হয়েছে, এখনো কেউ খাবার দেয়নি তোমাকে। মুশতারি অন্যদিকে তাকিয়ে বলল, তানিশা দেখেনি আমি যে এসেছি তাই, নইলে এতক্ষণে ও খাবার পাঠিয়ে দিত। কুহু দাঁড়িয়ে গেল। বলল, তুমি দাঁড়াও আমি খাবার আনছি। মুশতারি বলতে চাইল লাগবে না, কিন্তু তারও ভীষণ খিদা লেগেছে। সেই জন্য নিষেধ করতে ইচ্ছাও করছে না। কুহু বের হতেই তার সামনে সাহার পড়ে যায়। বউকে দেখে মুচকি হেসে জিজ্ঞাসা করে, কোথায় বেড়াচ্ছ বলো তো তুমি? আমি তোমাকে সেই কখন থেকে খুঁজে যাচ্ছি। কুহু বলল, দেখো না, মুশতারি সেই কখন এসেছে, এখনো খাওয়া করেনি, তাই ওকে খাবার এনে দিতে যাচ্ছি। হুট করে রেগে গেল সাহার। চোখ গরম করে বলল, তোমাকে তারই বলেছে খাবার আনতে, এই অবস্থায়?
ওর কোনো সেন্স নেই। ও তোমাকে এইসব বলতে গেল কেন? ও নিজে খাবার আনতে পারে না। মুশতারি শুনল সবটা। রাগ হওয়াটা স্বাভাবিক তার, কিন্তু রাগের থেকে বেশি কষ্ট হচ্ছে। চোখগুলো জ্বলছে। পানি আসবে হয়তো সেই কারণে। অবাক হচ্ছে সে। বিয়ে হলে সত্যি মানুষ পাল্টে যায়, নাকি সৌন্দর্যের কাছে হেরে যায় সমস্ত স্মৃতি, ভালোবাসা? মুশতারি উঠে গেল বসা থেকে। দরজার কাছে গিয়ে বলল, আমি আপনার বউকে খাবার আনতে বলিনি। উনি নিজেই যেচে আদর দেখাতে এসেছে। আপনাকে বলে দিচ্ছি, আপনি আর আসবেন না। আমার ঘরে আসা আপনার স্বামী পছন্দ করেন না। আমি আপনাকে আগেও বলেছিলাম কথাটা। দোষ করলেন আপনি, দোষী হলাম আমি। দোয়া করে আর আসবেন না, প্লিজ। তারপর জোরে দরজা লাগিয়ে দিল। কুহুর খারাপ লাগল। সাহারের দিকে তাকিয়ে বলল, না জেনে বুঝে কথা বলা উচিত না। তুমি এইভাবে ওকে কেন বলতে গেলে? মেয়েটা কিছু খায়নি। আমি তো হাঁটা চলা করতে পারি। এইটুকু মেয়েটার জন্য করতেই পারতাম। সাহার চুপ করে রইল। তার খালি মনে হয় মুশতারি হয়তো কুহুর উপর নিজের রাগ ঝাড়বে। কুহুর ক্ষতি চাইবে। তাকে না পাওয়ার শাস্তি মুশতারি কুহুকে দিবে। তার উপর কুহু অসুস্থ। যদি মুশতারি ওর রাগ সত্যি ঝাড়ে কুহুর উপর, তখন তার উপর আবার সবাই ওদের বিয়েকে মেনে নিয়েছে। মুশতারির রাগ তো হয়তো আরও বেড়ে গেছে। এই জন্য মূলত রাগটা উঠে গেছে ওর। কিন্তু এখন খারাপ লাগছে। মেয়েটা হয়তো সত্যি খায়নি। সাহার দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, তুমি গিয়ে রেস্ট নাও। আমি তানিশাকে দিয়ে ওর খাবার পাঠিয়ে দিচ্ছি। কুহু কোনো কথা বলল না। সাহারের এই অযাচিত রাগ তার মোটেও পছন্দ হয়নি। মেয়েটাকে এইভাবে কেন বলল? সবসময় তাকে বলে দূরে থাকতে মুশতারির থেকে। কিন্তু কই, মুশতারিকে তো তার খারাপ লাগে না। মুশতারি তার সাথে খারাপ ব্যবহারও করে না। ওর যা বলার ও সোজাসুজি বলে। এইটা তো খারাপ না। কুহু নিজের ঘরের দিকে চলে গেল। কুহুকে যেতে দেখে সাহারও তার পিছু যাচ্ছিল। কি মনে করে যেন একবার পিছনে তাকাল। মুশতারির বন্ধ দরজার দিকে তাকিয়ে কিছু একটা ভাবল। মুখটা মুহূর্তেই মলিন হয়ে গেল তার। হয়তো পুরনো কথাগুলো চোখে ভাসছে। মুশতারি দরজা লাগিয়ে বসে নীরবে চোখের পানি ফেলছে। এতটা পরিবর্তন তাকে ভীষণ পীড়া দিচ্ছে। মানতে পারছে না সবটা। মানুষ কি করে পারে সৌন্দর্যের কাছে নিজের পুরনো স্মৃতিগুলোকে বিক্রি করে দিতে? স্যার, আপনার শিডিউলটা একবার বলে দেই আজকে। দায়ান ফাইলটা দেখতে দেখতে বলল। বলুন। মুশতারি বলা শুরু করল। দায়ানের ফোন বেজে ওঠায় ও সেই দিকে মন দিল। মুশতারি থেমে গেল। দায়ান ওপর পাশের কথা মন দিয়ে শুনছে। কোনো উত্তর দিচ্ছে না। হঠাৎ কিছু একটা শুনে দাঁড়িয়ে গেল। চোখগুলো লাল হয়ে গেল তার রাগে। দ্রুত ফোন রেখে হাঁটা ধরল। মুশতারি ডাকা শুরু করলে পিছু ফিরে বলল, আজকের সমস্ত ডিল ক্যান্সেল করো। আমি জরুরি কাজে যাচ্ছি। দায়ান বের হতেই মুশতারি ফোন হাতে নিয়ে দ্রুত আরাজকে মেসেজ দিল। স্যার, টার্গেটের হয়তো কোনো ইমার্জেন্সি হয়েছে। দ্রুত বেরিয়ে গেল মাত্র। লোকদের ফলো করতে বলুন বাইরে। মুশতারি মেসেজ করে নিজের মতন কেবিনে গিয়ে কাজ করতে শুরু করে দিল। আরাজ মেসেজ পাওয়ার পর পরই কল দিল মুশতারিকে। মুশতারি ফোন ধরতেই আরাজ বলল, দায়ান কেন বাইরে গিয়েছে জানো? মুশতারি শুধু না বলল, কারণ ওর রুমে সিসি ক্যামেরা আছে, যেইটা দায়ান সন্দেহ হলেই চেক করতে পারে। আর আরাজ সেইটা জানে, তাই মূল কথা ছাড়া বেশি কিছুই বলবে না সে। আরাজ বলল, কারণ ওর যে গাড়িটা নেওয়া হচ্ছিল ড্রাগ পাচারের জন্য, সেইটা পুলিশের কাছে ধরা পড়েছে।
গতকাল তুমি আড়ালে ফোনে যা যা বলতে শুনেছ সেইটা সত্যি ছিল। গুড জব। বাকি কথা পরে হবে। বাই। মুশতারি মুচকি হেসে ফোনটা কেটে দিল। নিজের মুখ ভঙ্গি স্বাভাবিক রেখেই নিজের কাজ করতে থাকল। এদিকে ইলা অপেক্ষা করছে মুশতারির জন্য। আজকেও সে আর মুশতারি একসাথে যাবে। মূলত আরাজ ডেকেছে তাদের। একসাথে দেখা করতে যাবে। মুশতারি আসছে বলে এখনো আসছে না। এত ছটফট করছিস কেন তুই? নিজের পিছনে তাকিয়ে আহাদিকে গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে মুখ ভেঙচি দিল ইলা। আহাদি ওর ভেঙচিকে পাত্তা দিল না। সে এসে ইলার মাথায় একটা টোকা দিল। ইলা বিরক্তির চোখে তাকালো আহাদির দিকে। আহাদি ভ্রু কুঁচকে তাকালো তার দিকে। বলল, কি বললাম শুনতে পেয়েছিস? ইলা পুনরায় মুখ ভেঙচি দিয়ে বলল, তারই আমাদের কি বলেছিল? কাজের সময় কোনো তুই টুই না। শুধু কলিগের মতন তুমি করে বলতে হবে। আহাদি বলল, তুই নিজে মানিস সেটা? নিজে মানে না আবার ভাষণ দিচ্ছে। যাই হোক, তারই কোথায়? ইলা বলল, আসছে। কিন্তু কতক্ষণ আসবে সেটা আমি জানি না। কি যে করছে মেয়েটা। আহাদি বলল, যেটাই করুক। কাজের কাজ করছে। আজাইরা কারণে ও লেট করে না। ওর প্রয়োজনীয় কাজ করতে করতেই সময় চলে যায়। তোর মতন লেট লতিফ না। ইলা পাত্তা দিল না। এই ছেলেটা সুযোগ পেলেই তাকে যাতা বলতে থাকে। কি দরকার সব কিছুর উত্তর দেওয়ার? ওই তো মুশতারি আসছে। আহাদির কথায় সামনে তাকিয়ে দেখল ইলা। মুশতারি আসছে। এত দেরি কেন তোর? ইলার কথায় আহাদি বলল, কে জানি একটু আগে বলল কাজের সময় তুমি করে বলতে। ইলা উত্তর দিল না। আহাদি পুনরায় রেগে বলল, বুঝলাম না তুই আমার কথায় উত্তর দিচ্ছিস না কেন? আহাদি চিৎকার করে কথা বলায় মুশতারি বলল, চিৎকার করছিস কেন তুই? আর তুই বা আজকে কেন এসেছিস এখানে? আহাদি তীক্ষ্ণ চোখে ইলার দিকে তাকিয়ে মুশতারিকে উদ্দেশ্য করে বলল, ও আজকে আসার পর থেকে আমাকে অ্যাটিটিউড দেখাচ্ছে। কথা বলতে চাইছে না। হুট করে এইরকম দেমাগ দেখানোর মানে কি আমাকে? ইলা বলল, আমি বুঝি না। কথা বললেও দোষ, কথা না বললেও দোষ, আমি করবটা কি বলতো? আহাদি বলল, তুই যেমন সেইরকম ভাবে থাকবি। আমার সাথে যেরকম সবসময় তর্ক করিস সেই রকম তর্ক করবি। এর উপর আর কোনো কথা নাই, বুঝলি? মুশতারি ওদের দিকে তাকিয়ে বুঝার চেষ্টা করল সমস্যাটা কি ওদের। তর্কের বিষয়টা কি। কিন্তু বুঝতে পারল না। তাই বাধ্য হয়েই বলল, ভাই তোরা থামো। বাচ্চাদের মতন চিল্লানো বন্ধ কর। আর আহাদি তোকে এইখানে কে আসতে বলেছে? তুই জানিস না ব্যাপারটা কতটা রিস্ক? আমি আর ইলা চলে যেতাম। আহাদি নিজের চশমাটা পরে নিল। গাড়ির সামনে যেতে যেতে বলল, আমি আসিনি। কর্তা পাঠিয়েছে। চল। উঠে পড় এক্ষুনি। ইলা গিয়ে পিছনে বসে পড়ল। আহাদিও বসল। মুশতারি গাড়ির কাছে এগিয়ে যাবে ঠিক তার আগের মুহূর্তে সামনে থেকে কিছু একটা আসতে দেখে দাঁড়িয়ে গেল। হাতে থাকা চশমাটা পরে নিল। আহাদি আসতে বললে মুশতারি ইশারায় ওদেরকে এগিয়ে যেতে বলল। আহাদি ইশারা বুঝতে পেরে নিজের গাড়ি টান দিল। তারপরই মুশতারির সামনে দায়ানের গাড়ি এসে হাজির হল। মুশতারি না দেখার ভান করে এপাশে ওই পাশে তাকাতে লাগলো যেন সে গাড়ি খুঁজছে এমন মনে হয়। দায়ান গাড়ি থামিয়ে নিজের গাড়ির গ্লাস খুলে দেয়। মুশতারি অবাক হওয়ার ভান করে বলে, স্যার আপনি এইখানে? আমি তো ভেবেছি আপনি চলে গিয়েছেন। দায়ান চোখ থেকে সানগ্লাস খুলে নিয়ে বলল, তুমি এইখানে কি করছো? মুশতারি নিজের হাতের ঘড়ি দায়ানের সামনে এগিয়ে ধরে বলল, দেখুন,
আমার অফিস টাইমে শেষ। আমি ঠিক সময়ে বের হয়েছি। এখন আপাতত গাড়ির অপেক্ষায় আছি। বাসায় যাব তো তাই। দায়ান বলল। গতকাল না কেউ একজন তোমাকে গাড়িতে করে নিয়ে গেল। আজকে সে আসেনি। মুশতারি বুঝল তার উপর নজর রাখা হচ্ছে। যেহেতু গাড়ি দেখেছে, তার মানে নিশ্চয় গাড়ির ডিটেইলসও বের করা হয়ে গেছে এতক্ষণে। মুশতারি মুচকি হেসে বলল, জি স্যার, ওইটা আমার বড় ভাই বিজয় ইসলাম। আমাকে আনতে এসেছিল গতকাল। আজকে আসেনি। দায়ান জিজ্ঞাসা করল, কিন্তু তুমি তো বলেছিলি তোমার মা বাবার একমাত্র সন্তান তুমি। মুশতারি জানে সে এমন কিছু বলেনি। দায়ান নিজে থেকেই খোঁজ নিয়ে সব জেনেছে। সেটা সরাসরি বলতে পারছে না, তাই এইভাবে রাস্তায় দাঁড়িয়ে তাকে জিজ্ঞাসাবাদ করছে। বলেছিলাম বুঝি, কিন্তু ভুল তো বলিনি। সত্যি তো আমি মা বাবার একমাত্র সন্তান। বড় ভাই হয়েই যে সেটা নিজের বড় ভাই হবে এমন তো কোনো কথা নেই, তাই না? ও আমার কাজিন। দায়ান আর প্রশ্ন করল না। সে এতক্ষণ যা যা খোঁজ নিয়েছে সব কিছু মেলানোর চেষ্টা করছিল। তার বিয়ে হওয়ার সুবাদে তার খবরগুলো পাচার করা যে কোনো কঠিন বিষয় না সেটা জানে দায়ান। এই জন্য বরাবরই সতর্ক হয়ে থেকেছে। এর আগে বেশিরভাগ বিয়ে বাদ যাওয়ার একটাই কারণ, তারা কারো না কারো গোপন এজেন্ট ছিল। সবাই এসেছিল তার ব্যাপারে খোঁজ নিতে। কিন্তু তার আগেই সে ধরে ফেলায় সকলকে চাকরি থেকে ছাড়ানো হয়েছিল। কিন্তু এইবার সব কিছু একটু বেশি স্বচ্ছ মনে হচ্ছে। কোনো ভুল নেই দেখা যাচ্ছে। কিন্তু এতটা নিঃসন্দেহের তালিকায় কি আদৌ এই মেয়েকে ফেলাটা ঠিক হবে? স্যার কিছু ভাবছেন? মুশতারির কথায় দায়ানের ধ্যান ভাঙে। নিজের হাতে থাকা সানগ্লাসটা পরে নিয়ে বলে, গাড়িতে উঠে বসো, আমি ড্রপ করে দিচ্ছি। মুশতারি না বুঝার ভান করে বলল, আপনার গাড়িতে উঠব? কে? আমি। দায়ান চোখ মুখ কুঁচকে বলল, তোমার কি হিয়ারিং প্রবলেম আছে? আমি স্পষ্টভাবে বলার পরও এত প্রশ্ন করো কিভাবে? মুশতারি বলল, আসলে স্যার আপনি তো বসো। আপনার সাথে গাড়িতে যাব। আপনি নিজে সেটা অফার করছেন তাই একটু অবাক হলাম। ঠিক আছে, সমস্যা নেই। চলুন। মুশতারি গিয়ে গাড়ির অপর পাশে বসল। দায়ানের পাশে আর কি। দায়ান গাড়ি স্টার্ট দিতে বলল। মুশতারি জানালার দিকে তাকিয়ে আড়ালে বাঁকা হাসল। মনে মনে ভাবল দায়ানের ওকে নিয়ে যাওয়ার কথা। দায়ান শুধু ওর বাড়িটা দেখা নিশ্চিত হতে চাইছে যে ও কোনো ভুল ইনফরমেশন দিয়েছে কিনা। এইসব তো আরাজ আগেই বুঝেছিল। ওকে ইঙ্গিতে দিয়েছিল। আর অবশেষে আরাজের সন্দেহ সঠিক হল। দায়ানের হয়তো এইটাই শেষ সন্দেহ। এরপর থেকে ও আর মুশতারিকে নিয়ে মাথা ঘামাবে না। আর এরপরই তাকে দায়ানের বিশ্বস্ত হওয়ার চেষ্টা করতে হবে। দায়ান যেন ওর উপর অন্ধ বিশ্বাস করে বসে সেটা দেখতে হবে। আর এই কাজটা যত দ্রুত সম্ভব করাটা জরুরি। নাটক করে এইভাবে কারো বিশ্বাসে আঘাত দেওয়াটা যে ভয়ানক। আল্লাহ ভীতি তো তারও আছে। আর কেউ না দেখলেও উপরওয়ালা তো দেখছে। তোমার বাড়িতে কে কে আছে? মুশতারি বলল, আমি, আমার দুই চাচা চাচি, দাদি আর ভাই বোনেরা। তারপর দুইজন কিছুক্ষণ চুপ থাকল। মুশতারি একটু পর জিজ্ঞাসা করল, আমার বাড়ির কাছে তো চলে এসেছি। কিন্তু স্যার আমি তো আপনাকে বাড়ির অ্যাড্রেস বলিনি। আপনি জানলেন কিভাবে? দায়ান উত্তর দিল না। মুশতারি বুঝল এইগুলো ওকে নিয়ে অতিরিক্ত গবেষণা করার ফল। বাড়ির অ্যাড্রেসটাও মুখস্থ করে ফেলেছে। মুশতারি কথা বাড়াল না। গাড়ি থেকে নেমে দায়ানকে বিদায় দিয়ে মুশতারি কোনো দিকে না তাকিয়ে বাড়ির ভিতর ঢুকে গেল। কারণ সে জানে ও বাড়িতে না ঢুকা পর্যন্ত দায়ান অপেক্ষা করবে। আর সেটাই হলো।
মুশতারি বাড়িতে ঢোকার পর দায়ান গাড়ি নিয়ে চলে গেল। তার মানে আগামীকাল থেকে তোমাকে দায়ান তার বাসায় গিয়ে কাজ শুরু করতে বলেছে, তাই তো? মুশতারি হাতে থাকা কফিতে চুমুক দিয়ে বলল। জি স্যার। উনি বলল আগামীকাল থেকে সকাল 8টায় উনার বাসায় গিয়ে উনার সমস্ত কাজ গুছিয়ে দিয়ে যেন কাজ করতে শুরু করি। আর উনি বলেছেন ভালো মতন কাজ করলে স্যালারি বাড়াবেন। সব কথা শুনে বুঝলাম উনি আমাকে ট্রাস্ট করা শুরু করেছেন। আরাজ বলল। আচ্ছা মুশতারি, কোনোভাবে কি দায়ান আর তুমি আগে থেকে চেনা পরিচিত? মুশতারি ভ্রু কুঁচকে তাকালো আরাজের দিকে। এ কেমন আজব কথা! মুশতারি দায়ানকে কোনোদিন দেখেনি, এমনকি নামটাও শুনেছে আজকে প্রথম। তাহলে ওরা আগে থেকে চেনা পরিচিত কিভাবে হবে? স্যার, আপনি ভুল করছেন। আপনি হয়তো ভাবছেন কিছু দেখে যে আমরা আগে থেকে চেনা পরিচিত। কিন্তু যদি সত্যি তাই হতো তবে নিশ্চয়ই চেনা কারোর সাথে আমি এত বড় গাদ্দারি করতাম না। নিশ্চিত থাকতে পারেন। আরাজ হাসল। মেয়েটা ভীষণ ক্ষিপ্ত হয়ে আছে তার উপর। এইরকম মিথ্যাচার করার ইচ্ছা তারও ছিল না। আগে অনেকভাবে চেষ্টা করেছে সে, পারেনি বিধায় এই পথ নিতে বাধ্য হয়েছে। আরাজ ইলাকে বলল। তোমার আপডেট কি ইলা? কোনো নিউজ কি আছে তোমার কাছে? ইলা ঠিকঠাক ভাবে বসে বলল। জি স্যার, আছে। তবে কতটুকু কাজে লাগবে জানি না। আরাজ বলল। আপাতত ছোট ছোট কোনো খবরই আমাদের অকাজের না ইলা। সব খবরই কখনো না কখনো কোনো না কোনোভাবে ঠিক কাজে লেগে যাবে। কিন্তু তোমার নিউজটি কি? ইলা বলল। স্যার, আমি যতদূর শুনেছি এর আগে যতগুলা পিএ এসেছিল তাদের বেশিরভাগই 2 দিন পর কাজ ছেড়ে দেয় বা তাদের ছেড়ে দিতে বাধ্য করা হয়। আর বাকি কথা বলার আগেই আহাদি বলল। এইগুলো তো পুরনো খবর। অলরেডি মুশতারি আমাদের জানিয়েছে মিস ইলা। নতুন আপডেট থাকলে দিন। ইলা বিরক্ত হল। রেগে বলল। স্যার, আমি চাই আমার কথার মাঝে যেন কেউ কথা না বলে, কারণ আমার কথা বলা এখনো শেষ হয়নি। অনুগ্রহ করে চুপ থাকতে বলবেন উনাকে। আরাজ বিরক্তিতে শব্দ করল। বলল। তোমরা দুইজন অলওয়েজ ঝগড়া করে কি আনন্দ পাও? মাঝে মাঝে একটু চুপ করে আমাদের মিটিংগুলো ভালো মতন করতে তো দিতে পারো। রিডিকিউলাস। আর আহাদি, আমরা সবাই শুনেছি যে ইলা আর বলেছে। অর্থাৎ সে আরও কিছু বলতে চায়। বেটার হবে যদি তুমি মন দিয়ে ওর পুরো কথাটা শুনো। আহাদি মাথা নিচু করে বলল। সরি স্যার। ইলা বলল। স্যার, আমি আরও জেনেছি যে যেই মেয়েগুলো পিএ হিসেবে এসেছিল, অর্থাৎ যারা 2 দিন পর পরই কাজ ছেড়ে দিয়েছিল, সেই সাথে তাদের সবাইকে কিছুদিন পর আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। ওই পিএ মেয়েদের মধ্যে অনেকের মা বাবা এসেছিল খোঁজ নিতে। অনেকে আবার দায়ান স্যারকে দায়ী করেছেন। কিন্তু কেউ তারা দায়ান স্যার এর সাথে দেখা করতে পারেননি বা কোনোরকম কথা বলতে পারেননি, কারণ তিনি নিজের রুমের সাথে অ্যাটাচ করা সিঁড়ি দিয়েই যাওয়া আসা করেন। বিশেষ করে উনার গার্ডসরা ভীষণ করা। ওয়েল ট্রেইন গার্ডস হয়তো সেই জন্য। মুশতারি বলল। এই নিউজটা আমাদের ভীষণ কাজে লাগবে স্যার। ধরুন আমরা যদি ওদের পরিবারের লোকদের সাথে আলাপ করি তাহলে আমরা আরও বেশি জানতে পারব উনার সম্পর্কে। অন্তত প্রমাণ তো জোগাড় করতেই পারি। আহাদি বলল। আমার কেন জানি মনে হচ্ছে ওরা সহজে মুখ খুলবে না। মুশতারি বলল। তোমার এইরকম মনে হওয়ার কারণ কি? আহাদি বলল। দেখো, যদি ব্যাপারটা ভেবে দেখি তো উনারা যেহেতু উনাদের মেয়েদের হারিয়ে যাওয়ার জন্য মিস্টার দায়ানকে দায়ী করছে, তাহলে উনাদের নিশ্চয়ই সবার আগে পুলিশের কাছে যাওয়া উচিত। আর উনারা যদি সেটা করেন তবে আমাদের কাছে ডিটেইলস থাকবে। কিন্তু নেই। আমরা তো পুলিশের কাছে থেকে উনার ব্যাপারে আপডেট নিয়েছিলাম। যদি পুলিশের কাছে কোনো কেস থাকতো তাহলে নিশ্চয়ই আমরা সেটা পেতাম।
কিন্তু ক্রিমিনাল লিস্টে উনার কোনো নাম নেই, এমনকি উনার বিরুদ্ধে কোনো কমপ্লেইনও আমরা পাইনি। সুতরাং সেই হিসেবে ব্যাপারটা দাঁড়ালো যে উনারা কোনো কমপ্লেইন করেননি। কমপ্লেইন করার আগেই উনাদের মুখ বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা যদি যাই হয়তো উনাদের খুঁজে পাবো না, আর না হয় উনাদের থেকে কোনো আপডেট পাবো না। আরাজ নিজের কপাল স্লাইড করতে করতে বলল, তোমার কথায় যুক্তি আছে যথেষ্ট আহাদি, বাট আমরা তো হাল ছেড়ে দিতে পারি না। কিছু না কিছু তো করতেই হবে। মুশতারি বলল, স্যার এখন ইনস্ট্যান্ট কিছু ভাবা যাবে না, কিছুটা সময় দরকার। আমি বলি যে আমরা না হয় আজকে সময় নেই, আর আজকের রাতটা সবাই মিলে ভাবি। কালকে না হয় আরেকবার দেখা করে সিদ্ধান্ত জানানো যাবে। আরাজ বলল, বেশ তাই হোক। কালকে সকালে তো দেখা হবে আমাদের মুশতারি, তখন সুযোগ পেলে না হয় আরও ডিসকাস করা যাবে। মুশতারি বলল, জি স্যার, আপনার বাসায়ই তো যাব। যদি বাসায় কোনো কাজ করার থাকে তাহলে জানাবেন, ওইখানে সার্চ করা বাদ দিব না। বলা তো যায় না ওইখানে যদি কিছু পেয়ে যাই। আরাজ মুচকি হাসল, বেশ, আমাকে চিনতে পারলেই হয়। মুশতারি বলল, চিনতে পারবো না কেন? আরাজ উঠে দাঁড়াল, চোখের চশমাটা পরে বলল, সেটা না হয় কালকেই দেখতে পারবে। এখন যাই, আজকের মিটিং এই পর্যন্তই। বাই গায়েস। আরাজ সবার আগে বেরিয়ে গেল। মুশতারিও বের হলো আহাদি আর ইলাকে বায় বলে। ইলা বের হতে যাবে তার আগেই আহাদি বলল, বেশ বুদ্ধি হচ্ছে দেখছি দিনে দিনে। ইলা খানিকটা ভাব নিয়ে বলল, আমার বুদ্ধি আগেই ছিল, শুধু প্রকাশ করিনি। হুহ, বলে বেরিয়ে গেল বেশ অ্যাটিটিউডের সাথে ইলা। আহাদি মুখ ভঙ্গি মুচড়াল, বলল, এই মেয়ের একটু প্রশংসা করলেই গায়ে পড়ে যায়। এই জন্যই একে কিছু বলে আগে 10 বার ভাবা লাগে। পুঁটি মাছ একটা, বলে নিজেই ফিক করে হেসে দিল। মুশতারি ঠিক সকাল 8টায় রেডি হয়ে চলে এসেছে দায়ানের বাসায়। সময়ে সময়ে না আসলে আবার তাড়িয়ে না দেই সেই ভয়। এত কষ্ট করে সাজানো নাটকটা এক নিমিষে কিছুতেই শেষ হতে দিতে পারে না সে। কিন্তু প্রমাণ জোগাড়ের জন্য যেই লোকদের প্রয়োজন ওদের মুখ খুলাবে কিভাবে? সারারাত ভেবেও কোনো উপায় খুঁজে পায়নি মুশতারি। এসব ভাবতে ভাবতে হাঁটছিল। নিচে যেই কাজের লোকেরা আছে ওরাই দেখিয়ে দিয়েছে দাইয়ানের রুমটা। সেই দিকটাতেই যাচ্ছিল, হুট করে কারোর সাথে একটা ধাক্কা লেগে যায়। কারো বুকে ধাক্কা পাওয়ার সাথে সাথে খেয়াল হয় মুশতারির। সে সামনে তাকিয়ে সাদা কালো ফ্রেমের চশমা পরা, বাচ্চাদের মতন চুল একপাশে আছড়ানো লোকটাকে দেখতে পায়। জামা কাপড়ও কেমন জানি, ফুল হাতা শার্ট পরা, প্যান্টটাও ঢিলে ঢালা, বারবার হাত দিয়ে টানছে। দেখে মনে হচ্ছে বাড়িতে কাজ করেন। মুশতারি জোর করে হাসল। যেহেতু ও এইখানে মানুষদের চিনে না, তাই এক দেখাতে কাউকে কাজের লোক ভাবাটা হয়তো ঠিক না। সরি স্যার, আমি আসলে খেয়াল করিনি। লোকটা উত্তর দিল না। এক হাত দিয়ে চশমাটা ঠিক করে হাঁটা ধরল। কি আজব লোক রে বাবা, একবার ইটস ওকে পর্যন্ত বলল না। কি অসভ্য। আরাজ স্যারকে জিজ্ঞাসা করতে হবে এই লোকটা কে হয়। খানিকটা ওনার মতনই তো দেখতে, ভাইও তো হতে পারে ওনার। ভালো কথা। আরাজ স্যার কোন রুমে থাকে সেই রুমটা একটু দেখা দরকার। আশেপাশে তাকালো মুশতারি। আপনি এইখানে দাঁড়িয়ে কি করছেন মিস মুশতারি? কথাটা শোনার পর মুশতারি উত্তর করল। মুশতারির সামনে দায়ানকে দেখে মাথা নিচু করে বলল, না স্যার, আসলে আপনার রুমটা খুঁজছিলাম। দায়ান বলল, নিচে গিয়ে আমার জন্য কফি বানানো হয়েছে, সেটা নিয়ে আসুন। আর তারপর আজকের মিটিংয়ে কোথায় কি আছে ডিসকাস করতে হবে। মুশতারি মাথা নাড়ালো, নিচে গিয়ে কফি নিয়ে আসলো। রুমে এসে দায়ান আর সে দুই পাশের সোফায় বসে আজকের মিটিংয়ের টাইম আর কি নিয়ে মিটিংয়ে আলোচনা হবে সেই বিষয়ে ডিসকাস করে নিল।
এই সময় দায়ানের ডাক পড়ল নিচে যাওয়ার জন্য। ওর মা তাকে ডাকছে। এই যে, চলুন মিস মুস্তারি, ব্রেকফাস্ট করে নেওয়া যাক। মুস্তারি মুচকি হেসে বলল, বলার জন্য অসংখ্য ধন্যবাদ স্যার, কিন্তু আমি বাসা থেকে খেয়ে এসেছি, এখন আর কিছুটি খাবো না। অতঃপর দায়ান বলল, কেন খাবেন না? আমি যখন যেতে বলেছি তখন যাবেন। এক্সট্রা কোনো কথা আমি শুনতে চাই না। মুস্তারি মাথা নাড়ালো, অর্থাৎ ঠিক আছে। মনে মনে ভীষণ বিরক্ত হলো মেয়েটা। লোকটা তো আসলে এতটা ভালো না যতটা সে দেখায়। খামোখা নাটক করার এত কী প্রয়োজন আছে? চলবে।